তড়িৎ ঋণাত্মকতা, যে টপিকটা সবসময় তোমাদের মাথার ভিতর ঘুরে যে এটা আসলে কি, এটা নিয়ে খুব একটা বেশি তোমাদের বইতেও নাই বা কোশ্চেনও খুব বেশি আসে না। তারপরেও এটা খুব ইম্পর্টেন্ট। কেন? তুমি তো বড় হবে, তখন ইন্টারে উঠবে, ইন্টারমিডিয়েটে তড়িৎ ঋণাত্মকতা মানে ইম্পর্টেন্টটা সব থেকে বেশি। এবং তড়িৎ ঋণাত্মকতা আলটিমেটলি তোমাকে জানতে হবে পঞ্চম অধ্যায়ের জন্য। মানে একটা বন্ধন কি বন্ধন হবে তা কিন্তু নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার উপরে। আমরা জানি কি সাধারণত আমরা দুই ধরনের বন্ধন খুব বেশি দেখে থাকি। একটা হলো কি, একটাকে বলি আমরা আয়নিক বন্ধন, আরটাকে বলি সমযোজী বন্ধন। এছাড়াও আরও একটা বন্ধন আছে, সেটাকে আমরা বলি কি ধাতব বন্ধন। তো আয়নিক এবং সমযোজী বন্ধন এই দুইটা নির্ভর করে যে কোনটা আয়নিক বন্ধন হবে, কোনটা সমযোজী বন্ধন হবে, তা কিন্তু নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার উপরে। ঠিক আছে? তো চলো আজকে এই ইম্পর্টেন্ট যে টপিকটা আছে তড়িৎ ঋণাত্মকতা, সেই টপিকটা আমরা ভালো করে বুঝে ফেলি। ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তো এই সংজ্ঞাটা কেন জানি স্টুডেন্টরা পারতে পারে না, মানে পারে না খুব একটা ভালো, মানে মনেই থাকে না কেন জানি। তো সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা হলো, আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলি। হ্যাঁ, মনে করো এক্স একটা পরমাণু আছে এবং ওয়াই একটা পরমাণু আছে, এবং এক্স এবং ওয়াই নিজেদের ভিতর বন্ধন তৈরি করছে। একটা কি তৈরি করছে? একটা নিজেদের ভিতরে একটা বন্ধন তৈরি করছে। এই যে একটা বন্ধন তৈরি করছে, ওকে। এবং এই বন্ধনটা তার এমনি এমনি হয় নাই, তাই না? এই বন্ধনে কি হয়েছে, যে দুইজনই ইলেকট্রন শেয়ার করছে। দুইজনই কি করছে? ইলেকট্রন শেয়ার করছে। এখানে কি আছে? এক্স এর ইলেকট্রন আছে এবং ওয়াই এর ইলেকট্রন আছে। তাহলে ওরা দুইজন মিলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা তৈরি করছে। ঠিক আছে? এখন ওদের কথা ছিল যে আমি একটা ইলেকট্রন দিব, তুমি একটা ইলেকট্রন দিবা, দুইজন মিলে একটা বন্ধন বানাবো আমরা, এবং দুইজন এই ইলেকট্রনটাকে শেয়ার করে নিব। কেউ বেশি নিব না, কেউ কম দিব না। কিন্তু ওদের মনে কি ছিল তা তো ওরা জানে না। ওরা তো মুখে মুখে বলেছে যে হ্যাঁ আমরা ইলেকট্রন শেয়ার করব, কেউ বেশিও নেব না, কমও নিব না। কিন্তু এদের মনের ভিতরে কি আছে সেইটা প্রকাশ করবে হলো তড়িৎ ঋণাত্মকতা। কে? তড়িৎ ঋণাত্মকতা। এখন এদের ভিতরে যার মনের ভিতরে তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে অন্তরে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার দিকেই মূলত এই ইলেকট্রন যুগল কি হবে, এই ইলেকট্রন যুগল বেশি ঝুঁকে থাকবে। সামহাও মনে করলাম এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর থেকে বেশি, তাহলে এক্স এর দিকে কি হবে, এই ইলেকট্রন বেশি ঝুঁকে থাকবে, এক্স ডেল নেগেটিভ হবে আর ওয়াই ডেল পজিটিভ হবে। বুঝতে পারছো? তো চলো আমরা এই তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আরেকটু ডিটেল পড়াশোনা করার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা হলো যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে আসবে। কোথায় আসবে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে। তাহলে অলওয়েজ তড়িৎ ঋণাত্মকতা আমরা পাবো কোথায়? সমযোজী বন্ধনের ক্ষেত্রে। তাহলে সমযোজী বন্ধনে কি হয়? সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কি হবে? শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টানার আপেক্ষিক ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে কি, যে দুইজন মিলে কি করছে, একটা বন্ধন তৈরি করছে, এবং সেই বন্ধনে কি করছে, নিজেদের ইলেকট্রন শেয়ার করছে, এবং ওই শেয়ারকৃত ইলেকট্রন কেউ একজন নিজের দিকে বেশি টানছে, কেউ কম টানছে। যে বেশি টানছে তার কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। যে কম টানছে তার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। ঠিক আছে? তাহলে আমরা সেই কথাই বলতে পারি যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টানার আপেক্ষিক ক্ষমতাকেই আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তো চলো আমরা কয়েকটা যোগ মানে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান একটু দেখে আসি। কেন মানটা আমরা দেখাচ্ছি? মানটা তোমাদের ম্যান্ডেটরি না মুখস্থ রাখা, দুই একটা মান তুমি চাইলে একটু মুখস্থ রাখতে পারো। এবং এই তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে কোনো মৌল কেন সমযোজী হয়, এবং কোনো যৌগ কেন সমযোজী হয়, কোনো যৌগ কেন আয়নিক হয়। ঠিক আছে? আচ্ছা চলো, প্রথমে যেটা আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। আচ্ছা, হাইড্রোজেনের নিচে কি আছে? হাইড্রোজেনের নিচে আছে লিথিয়াম। আমরা লিথিয়ামের পর থেকে লিখতে থাকি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো লিখলাম। হ্যাঁ, আচ্ছা, লিথিয়ামের নিচে কি আছে বলতো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন।
ওকে, এই যে পরমাণুগুলো লিখলাম, এই প্রত্যেকটা তড়িৎ ঋণাত্মকতা মান তুমি খুব সহজে মুখস্থ রাখতে পারো। কীভাবে রাখতে পারো জানো? তোমার শুধু প্রথমে মনে রাখতে হবে লিথিয়ামের মান হলো 1.0 মানে 1। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত? 1। তাহলে বেরিলিয়াম কত হবে? এই লাইনে যা আছে 0.5 করে বাড়বে। কত করে বাড়বে? 0.5 করে। তাহলে বেরিলিয়াম কত হবে? 1.5। বোরন কত হবে? 2.0। কার্বন কত হবে? 2.5। নাইট্রোজেন কত হবে? 3.0। অক্সিজেন কত হবে? 3.5। আর ফ্লোরিন কত হবে? 4.0। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক যৌগ কোনটা? মৌল কোনটা? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের বা পর্যায় সারণীতে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার? ফ্লোরিনের। এটা আসতে পারে যে পর্যায় সারণী সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদর্শন করে কে? ফ্লোরিন। আচ্ছা, এবার কি সোডিয়াম? সোডিয়ামের মান কত হবে? উপর থেকে নিচে গেলে 0.1 কমে, সেটা কত? সোডিয়াম। তাহলে সোডিয়ামের মান হবে হলো 0.9। কত হবে? 0.9। আচ্ছা, বাম থেকে ডানে গেলে 0.3 আকারে বাড়বে। কত বাড়বে? 0.3। তাহলে ম্যাগনেসিয়াম কত হবে? ম্যাগনেসিয়াম হবে 1.2। অ্যালুমিনিয়াম হবে 1.5। সিলিকন হবে 1.8, মানে 0.3 করে বাড়াবা। এরপরে ফসফরাস হবে 2.1। এবার লাস্টের দুইটা যেটা আছে, লাস্টের দুইটা, একটা বাড়বে 0.4, এটা হবে 2.5, আর একটা বাড়বে 0.5, 3.0। ওকে, এখন এইটা কেন দেখাইলাম? তুমি বলতে পারো যে আমাদের বইতে তো কোথাও নাই, কেন দেখাইলাম? দুই একটা জিনিস দেখানোর জন্য, জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখানোর জন্য, খুব বেশি কিছু জিনিস দেখানোর জন্য। খেয়াল রাখো, আমরা যদি একটা ক্লোরিনের সাথে একটা ক্লোরিনের কি করি? বন্ধন তৈরি করি। একটা ক্লোরিনের সাথে একটা ক্লোরিনের বন্ধন কেমনে হয় একটু খেয়াল করো তো। আমরা একটা ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে জিনিসটা এমন হয়: 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p5। তাহলে দেখো তো ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা বলো তো? এখানে 7টা ইলেকট্রন আছে। তাহলে ওর অষ্টক পূর্ণ করার জন্য আর মাত্র একটা ইলেকট্রন দরকার। তো ও কি করে? একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে নিজের একটা ইলেকট্রন বন্ড তৈরি করে। দেখো তো এই ক্লোরিনের কাছে কয়টা ইলেকট্রন আছে? লাস্ট শেলে কি আছে? এই 2, 4, 6, আর ওর নিজের একটা ইলেকট্রন আর এই ক্লোরিনের একটা ইলেকট্রন মিলে 8টা ইলেকট্রন হয়ে গেছে। এই ক্লোরিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়। 2, 4, 6 আর এই দুইটা মিলে কত হয়েছে? 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখানে কি করছে ওরা? লাস্ট শেলের ইলেকট্রন নিজেদের ভিতর শেয়ার করছে। ঠিক আছে, এখন খেয়াল করো তো, আমি যখন বলছি যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, সমযোজী বন্ধন থাকলেই সেখানে শেয়ারকৃত ইলেকট্রন কি করতে পারে? টানাটানি করতে পারে। সমযোজী বন্ধনে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সবসময় টানাটানি করে, ওরা টানাটানি করে, কারোর দিকে বেশি থাকে, কারোর দিকে কম থাকে, অথবা মাঝামাঝি থাকতে পারে। এখানে একটু খেয়াল করো তো, এই ক্লোরিন এই ইলেকট্রনটাকে যেই বলে টানছে, খেয়াল করো, এই ক্লোরিন এই ইলেকট্রনটাকে যে বলে টানছে, এই ক্লোরিন তো ঠিক একই বলে টান দিচ্ছে, তাই না? কারণ কি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত বলো তো? 3। তাহলে এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও 3, এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও 3। তো দুইটাই তো সেম। দুইজনেরই যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সেম, তার মানে কেউ বেশিও টানতে পারবে না, কেউ কমও টানতে পারবে না। তার মানে এটা পিওর সমযোজী হবে। এটা কি সমযোজী হবে? এটা হবে হলো পিওর সমযোজী বা বিশুদ্ধ সমযোজী। তাহলে Cl2 কে আমরা বলি বিশুদ্ধ সমযোজী, H2 এটাকে বলি আমরা বিশুদ্ধ সমযোজী। তাহলে পোলার সমযোজী কি? পোলার সমযোজী সেই জিনিসটা একটু খেয়াল করো তো। আমরা যদি পানি আঁকাই, কি আঁকাই? পানি, H2O। তাহলে H2O দেখতে কেমন দেখো তো? এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন তোমরা তো সবাই জানো এই অক্সিজেনের উপরে আমরা ডেল নেগেটিভ বসাই দিই, এখানে ডেল পজিটিভ বসাই দিই, তাই না? এখন এই ডেল নেগেটিভ ডেল পজিটিভ কেন বসাই, এইটা জানার জন্য মূলত আমি মানগুলো এখানে বসাইছিলাম, বুঝছো? তো এই যে যে বন্ধনটা দেখছো, এই বন্ধনের ভিতরে অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের। এই বন্ধনও ঠিক তাই, অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে আছে, তাই না? আসলে তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান কত দেখি তো এখানে। দেখো এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মান 3.5। কত? 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত দেখো তো? 2.1। তাহলে এইটার মান কত? 2.1। এখন এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5, হাইড্রোজেনের কত? 2.1। এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, মান কত হয়? 1.4। কত? 1.4। যেহেতু ওদের ভিতরে তড়িৎ ঋণাত্মকতা একটা পার্থক্য আছে, অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.4। তাহলে কার বেশি বলো তো? অক্সিজেনের বেশি। হাইড্রোজেনের থেকে কতটুকু বেশি? 1.4 বেশি। যেহেতু এত বেশি অক্সিজেনের মান হাইড্রোজেনের তুলনায়,
এই জন্য ইলেকট্রন যুগল আসলে অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে যাবে। কার দিকে বেশি ঝুঁকে যাবে? অক্সিজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে। অক্সিজেন বলবে যে এই ইলেকট্রনের দায়িত্ব আমি নিলাম, বা এই ইলেকট্রনের কর্তৃত্ব আমার কাছে বেশি থাকবে, কারণ আমার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর হাইড্রোজেন তো কি বলবে, কারণ ওর তো তড়িৎ ঋণাত্মকতা কম, তো বলবে যে আমি যতটুকু পাই ততটুকু নিয়ে আমি থাকবো। এই জন্য হাইড্রোজেনটা হয়ে যায় ডেল পজিটিভ এবং অক্সিজেনটা হয় ডেল নেগেটিভ। তাহলে মনে রাখো তড়িৎ ঋণাত্মকতা, দেখো তো এখানে যে Cl2 এইটাও আমার সমযোজী যৌগ, আবার H2O এইটাও আমার সমযোজী যৌগ, দুইটাই আমার সমযোজী যৌগ এবং দুইটাতে ইলেকট্রন শেয়ার হয়েছে। কিন্তু এইটাকে আমরা বলছি কি বিশুদ্ধ সমযোজী, কি বলছি? বিশুদ্ধ সমযোজী। আর এইটাকে আমরা বলছি পোলার সমযোজী। কি বলছি এটা? পোলার সমযোজী। এখন পোলার সমযোজী বোঝার নিয়মটা কি? পোলার সমযোজী বোঝার নিয়ম হলো যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে হবে তখন সেগুলাকে বলা হয় পোলার সমযোজী। তাহলে দুইটা পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করছে এবং তাদের দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর ভিতরে। দেখো তো 1.4টা কি ওর ভিতরে পড়ে না? হ্যাঁ, এর ভিতরে পড়ে। দ্যাটস ওয়াই ও পোলার সমযোজী। বুঝতে পারছো? আর বিশুদ্ধ ক্ষেত্রে কত হবে? বিশুদ্ধ হবে 0 থেকে 0.4 এর মধ্যে, 0 থেকে 0.4। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে 0.4 এর ভিতর হয় তাহলে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ সমযোজী যৌগ। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর ভিতরে হয় তখন সেটাকে আমরা বলি কি পোলার সমযোজী যৌগ। ওকে, তাহলে আমরা যদি বলি HCl, দেখো তো একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে বন্ড করছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন আছে, একটা ক্লোরিনের ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো তো হাইড্রোজেন কত? আমরা জানি হাইড্রোজেন হলো 2.1, ক্লোরিন কত? ক্লোরিন 3.0। বিয়োগ করো 3 থেকে 2.1 বিয়োগ করো, কত হয়? 0.9। এই 0.9 কি এর ভিতরে পড়ে? দেখো তো, এই যে এর ভিতরে পড়ে, হ্যাঁ পড়ে তো 0.9। তার মানে কি HCl একটা কি যৌগ হবে? HCl এখানে ডেল নেগেটিভ হবে আর এটা ডেল পজিটিভ হবে, তাহলে HCl একটা পোলার যৌগ। কি যৌগ? পোলার যৌগ। ঠিকই সেই হবে আমরা লিখতে পারি NH3, এটাও একটা পোলার যৌগ। ঠিক আছে? তো এইভাবে তোমরা খুব সহজেই কোনটা পোলার কোনটা অপোলার তার তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে বের করতে পারো। এখন কথা হলো যে তুমি বলতে পারো যে ভাইয়া এই মানকে আমাদের মুখস্থ রাখতে হবে। তুমি চাইলে একটাও না মুখস্থ রাখতে পারো, আবার চাইলে দুই একটা মান মুখস্থ করতে পারো। কোনটা? যেমন হাইড্রোজেনটা সবার আগে তুমি মুখস্থ করো। ঠিক আছে? হাইড্রোজেনের পরে তুমি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন পরপর দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন একদম পরপর। কত? 2.5, 3, 3.5, 4। আর এখানে ক্লোরিন, ফ্লোরিন এবং ক্লোরিন, এই 5টা মান তুমি চাইলে একটু মনে রাখতে পারো। যদি এইটা মনে রাখতে পারো তাহলে দেখা যাচ্ছে যে যখন তোমাকে বলবে যে এটা সমযোজী না পোলার সমযোজী, কোনটা দ্রবীভূত হয় কোনটা দ্রবীভূত হয় না, পঞ্চম অধ্যায়ে অনেক বেশি কাজে লাগবে, তখন তুমি মান দিয়ে খুব সহজেই এটা বের করে নিতে পারবা। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়েছো। আর তড়িৎ ঋণাত্মকতার আরেকটা কথা আমি একটু বলে দিই যে তড়িৎ ঋণাত্মকতা পর্যায়বৃত্ত ধর্ম, যেটা বাম থেকে ডান গেলে বৃদ্ধি পায় এবং উপর থেকে দেখো তো বৃদ্ধি পাচ্ছে না, 2 থেকে 2.5, 3, তারপর 3.5, তাই না? তারপর 4, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এর কোনো ব্যতিক্রম নাই। তাহলে বাম থেকে ডানে বৃদ্ধি এবং উপর থেকে নিচে হ্রাস পায়, অলওয়েজ, কোনো ব্যতিক্রম নাই। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে অল্প হলেও কিছুটা জ্ঞান অর্জন করতে পারছো, যেটা তোমার পঞ্চম অধ্যায়ে অনেক বেশি হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।